আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। নিজের এবং দলের রাজনীতিকে টিকিয়ে রাখতে জীবনের ঝুঁকি তাকে নিতেই হচ্ছে। দর্শক, ব্রেকিং খবর, তারেক রহমান দেশে ফিরছেন আগামী 25শে ডিসেম্বর। আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত 9:30টার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেন। এটা হলো জনাব তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে ফিরছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 25 ডিসেম্বর দেশে আসছে তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জানিয়েছে আজকে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে 25 ডিসেম্বর অর্থাৎ 25 তারিখে তারেক রহমান দেশে উপস্থিত থাকবে। এর আগে অনেক সংবাদ ঘুরে বেড়ালেও সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল না বিএনপি দলের পক্ষ থেকে বা তারেক রহমানের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। এবারে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন। তারেক রহমান জানিয়েছে 25 ডিসেম্বর অর্থাৎ 25 তারিখে দেশে আসছে, দেশে উপস্থিত থাকবে তারেক রহমান এবং দেশে ফিরে তিনি নির্বাচনী ক্যাম্পেইনে যোগ দিবেন, অংশ নেবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি সত্যিকার অর্থেই কি দেশে ফিরছে। তাহলে তারেক রহমান শেষমেশ দেশে ফেরার বার্তাটা কি সত্যিকার অর্থেই আমাদের সামনে আসলো? এই বার্তা শুধু আপনাদের জন্য নয়, সারা দেশের মানুষের জন্যই একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে এবং বিগত প্রায় 1 যুগ ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে একটা বৈঠক লন্ডনে যেটা সংগঠিত হয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান যে প্রধান উপদেষ্টা, লন্ডনে যে সভাটি হয়েছিল সেই সভায় সিদ্ধান্ত হয়েছিল যে ফেব্রুয়ারির মাসের মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে আমাদের নির্বাচন সম্পর্কে যতটুকু আপনার একটা শঙ্কা ছিল সেটা চলে গিয়েছিল এবং গতকাল নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে, যে সারা দেশের মানুষের মধ্যে যে একটা আশা প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেটা বাস্তবায়িত হতে চলেছে। আমরা আবারও আপনাদের জানাতে চাই যে এই বিষয়টা আপনারা যথাযথ আপনার মূল্য দিয়ে আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন
যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আরেকটি বিষয় আছে যেটা আমাদের আলোচনা হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে। আপনারা আজকে দুপুরে যে একটা গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চের সম্ভাব্য প্রার্থী, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এটা আমরা সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কন্ডেম করেছেন, পার্টির তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আমিও বলেছি। আমরা এটাকে সাথে সাথে নিন্দা জানিয়েছি এবং অতি দ্রুত যারা এই হত্যা চেষ্টা করেছে অথবা আমরা গুলি করেছে তাদেরকে বের করে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি। আমরা এই কথা বলেছি যে এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে সমস্ত অপশক্তি এই দেশে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনটাকে যাতে না হয় তার সেই চেষ্টা করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা চক্রান্ত বলে আমরা এটাকে মনে করি। সেভাবে আমরা স্টেটমেন্টও দিয়েছি। এবং সব আরো দুর্ভাগ্য যে এটা না বলে আমি পারছি না যে আমাদের সিনিয়র একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব, তিনি দীর্ঘকালের একজন আমাদের এই বিএনপির আমাদের নেতা, তিনি নেতার ওই আসনে তিনি একজন প্রার্থী আমাদের। তিনি স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে ছুটে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি, কিছু সমর্থক, আরো কিছু আপনার চক্রান্তকারী, তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা কোন রকমের কোনো গোলযোগ চাই না, কোনো সন্ত্রাস চাই না, কিন্তু বিএনপির উপরে কোনো আঘাত আসলে বিএনপি কখনোই কিন্তু সেটাকে আপনার সহজভাবে নেবে না এবং তার কিভাবে জবাব দিতে হয় বিএনপি সেটা জানে। আমি তাই বলবো, এই সমস্ত মব সৃষ্টি না করে, উত্তেজনা সৃষ্টি না করে, নির্বাচনের পরিবেশকে বিনষ্ট না করে সবাই যেন তাদের যেটাকে আমরা বলি যে ফিরে আসে, তাদের সম্বিত ফিরে আসে এবং নির্বাচনটা কিভাবে সুষ্ঠু হবে সেই কাজটা করার চেষ্টা করে। না হলে যেটা হবে সেটা হচ্ছে গণতন্ত্রের উত্তরের পথ ব্যাহত হবে, গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। আমি ওই জন্য অনুরোধ করবো সংসদের সকল মহলকে যে তারা যেন এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং কোনো রকম উত্তেজনা সৃষ্টি না করে আপনার তারা কাজ করে। ধন্যবাদ। এটা ভাই আমরা ডিটেলস পরে জানাবো, এখন তো আমরা ডিটেলস কিছু জানি। আমরা ডেট জানালাম এবং এটা আমরা নিশ্চিত করলাম ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকে। উনি অবশ্যই 25 তারিখে এসে পৌঁছবেন। দিনটাও খুব ভালো, বড়দিনের ছুটি আছে, চমৎকার একটা দিন, ইনশাআল্লাহ সেদিন তিনি এসে সেটা আপনি জানতে পারবেন যে বিএনপি কিছু করবে না, মানুষই আসবে। দর্শক, ব্রেকিং খবর, তারেক রহমান দেশে ফিরছেন আগামী 25শে ডিসেম্বর। আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত 9:30টার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেন। দর্শক, বুঝতেই পারছেন, একটা চরম ক্রান্তিকাল, চরম সন্ধিক্ষণে তারেক রহমানের এই দেশে ফেরার ঘোষণাটি দিলেন দলের মহাসচিব। ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে তার ফলে যে একটা অশান্ত রাজনৈতিক পরিস্থিতি, যেই পরিস্থিতিতে বিএনপির কাউকে ভিলেন বানানোর পর্যন্ত চেষ্টা হয়েছে। মির্জা আব্বাস যখন দেখতে গেছেন ঢাকা মেডিকেলে, তখন তাকে ঘিরে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আকারে ইঙ্গিতে বিএনপির দিকে ইঙ্গিত করা হয়েছে, কারণ ওসমান হাদি ছিলেন ঢাকা 8 আসনের একজন প্রার্থী। এমন একটা পরিস্থিতিতে, নৈরাজ্যকর পরিস্থিতিতে, যেখানে তারেক রহমান নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে একটি দল এবং গোষ্ঠীর চক্রান্ত বলে চিহ্নিত করেছেন এবং বলেছেন যে এটা নির্বাচন প্রতিহত করার চক্রান্ত। যেখানে জামাত ইসলামীর প্রধান ডাক্তার শফিকুর রহমান তিনি নিজেও বলেছেন যে এটি নির্বাচন প্রতিহত করার চক্রান্ত। এনসিপির পক্ষ থেকেও একই রকম বক্তব্য দেওয়া হয়েছে। তারপরও কেন মির্জা আব্বাস ঢাকা মেডিকেলে যাওয়ার পর তাকে দেখে বিরূপ মন্তব্য করা হলো, বিরূপ একটা বিক্ষোভ পরিস্থিতির মধ্যে তিনি পড়লেন, এর কোনো ব্যাখ্যা নেই। এতে বোঝা যায় যে মহল বিশেষ ওসমান হাদিকে যে গুলি করা হলো এটাকে কেন্দ্র করে এমন এক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলো যাতে নির্বাচন বাতিল হয়। দর্শক, বুঝতেই পারছেন, প্রথম থেকে নির্বাচনের ব্যাপারে কারা সোচ্চার আর কারা সোচ্চার না, এবং কারা বারবার চেয়েছে নির্বাচনটি যাতে না হয় অথবা নির্বাচনটি যাতে পিছিয়ে যায়।
কিন্তু বিএনপি প্রথম থেকেই নির্বাচনের ব্যাপারে খুবই সোচ্চার ছিল। তাদের একটি দুর্বলতা ছিল যে দলের প্রধান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন আসছেন না, কারণ নির্বাচনকে ঘিরেও যে দলের ভেতরে এবং দলের বাইরে যে বিশৃঙ্খলা, দলের বিভিন্ন পর্যায়ে যে সাংগঠনিক অব্যবস্থাপনা, সেটাকে মজবুত করার জন্য, সেটাকে সুসংহত করা এবং দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বের যে শূন্যতা ছিল তা নিয়ে নানা পর্যায়ে আক্ষেপ চলছিল, নানা পর্যায়ে আবার গুজবও ছিল, বলা হচ্ছিল যে তারেক রহমান আর দেশে ফিরবেন না। কিন্তু শেষ পর্যন্ত দেশের চরম এক অনিশ্চিত রাজনৈতিক সন্ধিক্ষণে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, যেই কথাটি আজকে আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন যে 25শে ডিসেম্বর লন্ডন থেকে তিনি দেশে ফিরবেন। আশা করা যায় যে এই ঘোষণার মধ্য দিয়ে অন্তত একটা রাজনৈতিক অনিশ্চয়তা দূর হলো এবং ভবিষ্যতে বিএনপির মতন সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্বের যে শূন্যতা, সেই শূন্যতা দূর হবে এবং তারেক রহমান দেশে ফিরে দলকে সংগঠিত করার পাশাপাশি দেশব্যাপী যখন নির্বাচনী প্রচার অভিযান শুরু হবে, যখন দেশের মানুষকে তিনি আন্দোলিত করবেন, তখন যত ষড়যন্ত্র, চক্রান্ত এবং অনিশ্চিত একটি পরিস্থিতি, সেই পরিস্থিতি দূর হবে এবং দেশ চূড়ান্তভাবে নির্বাচনের দিকে যাত্রা শুরু করবে। দর্শক, নিশ্চয়ই এই খবরটি, তারেক রহমানের দেশে ফেরার এই সংবাদটি সকল মহলের জন্য, রাজনৈতিক অঙ্গনে এবং দেশের বিদ্যমান পরিস্থিতির জন্য একটা সুখবর এবং সুবাতাস। যখন আজকে সারাদিন দুপুরের পর থেকে ওসমানা হাদিকে যে গুলি করা হলো, তার ফলে যখন নির্বাচন নিয়ে একটা অনিশ্চিত একটি পরিস্থিতি, ঠিক সেই সময় তারেক রহমানের আসার এই ঘোষণাটা নিশ্চয়ই সেই অনিশ্চিত অবস্থা থেকে মানুষের মনে একটা আশা জাগাবে যে না, দেশে নিশ্চয়ই নির্বাচন হবে এবং নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েই তারেক রহমান ফিরছেন এবং নির্বাচন বানচালের, নির্বাচন না হবার যে মহল বিশেষের যে চিন্তা ভাবনা, নিশ্চয়ই সেই চিন্তা ভাবনা গুলো দূর হবে। দর্শক, কয়েকবার বদলে গেছে তারেক রহমানের দেশে ফেরার তারিখ, তবে এবার নাকি আর কথার নড়চড় হচ্ছে না। আগামী 20 ডিসেম্বর নাগাদ দেশে ফিরছেন তারেক রহমান। সূত্র বলছে নিজের এবং দলের রাজনীতিকে টিকিয়ে রাখতে জীবনের ঝুঁকি তাকে নিতেই হচ্ছে। 10 দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। বুধবার দুপুরে লক্ষ্মীপুরে এক উঠান বৈঠকে এমনটাই বললেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। যদিও তিনি বললেন 2-4 দিনের মধ্যেও ফিরতে পারেন তিনি, কিন্তু প্রেসের সূত্র বলছে সেটা 20 তারিখের আগে হচ্ছে না। এদিকে বিএনপির জন্য সুখবর হলো ধীরে ধীরে অবস্থা ভালো হচ্ছে খালেদা জিয়ার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন, সাড়া দিচ্ছেন, উন্নতি হচ্ছে ফুসফুস, কিডনি, রক্তের হিমোগ্লোবিনের। এদিকে ডাক্তার জুবাইদাও দেশে, অর্থাৎ তারেক রহমান যদি এরই মধ্যে দেশে ফেরেন তাহলে পুরো পরিবারটাই নির্বাচনের আগে বাংলাদেশে অবস্থান করবেন, যা বিএনপিকে পুরো চাঙ্গা করতে যথেষ্ট। দিন কয়েক আগেও অন্ধকারে ঢাকা পড়ছিল বিএনপির আকাশ, এরই মধ্যে আবার আলোর ঝলকানি। রাজনীতিটাই তো আদতে এমন। প্রথম আলোর জরিপে বিএনপি ফার্স্ট ক্লাস পেয়েছে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বড় একটা অংশ। এটা তারেক রহমানকে দেশে ফিরতে প্রেরণা যোগাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে দীর্ঘদিনের প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের দেশে ফেরার তারিখ যখন ঘনিয়ে আসছে, তখন একটি প্রশ্নই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, জীবনের ঝুঁকিটা আসলে কোথায় দেখছিলেন তারেক রহমান? দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর তার বিরুদ্ধে থাকা সমস্ত মামলাই খারিজ হয়ে গেছে। আদালতের নথিপত্র এখন একদম ঝকঝকে, যেখানে তিনি সম্পূর্ণ নিরপরাধ। আইনিভাবে তার দেশে ফেরায় কোনো বাধা নেই, একথা এখন আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইউনূস সরকার এবং তার নিরাপত্তা বারংবার নিশ্চিত করার কথা বলেছে। ইউনূস সরকারও তার নিরাপত্তা বারংবার নিশ্চিত করার কথা বলেছে। তারা বারবার বলেছে আইনের চোখে সবাই সমান এবং একজন নাগরিক হিসেবে দেশে ফেরা তারেক রহমানের সাংবিধানিক অধিকার। তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে বহুবার, প্রস্তুত আছে গাড়িও। কিন্তু বারবার আশ্বাসের পরেও তারেক রহমান কেন ফিরছিলেন না? ভেতরের সূত্র বলছে এই না ফেরাটা আইনি বা রাজনৈতিক কারণে ছিল না, ছিল এক অজানা ঝুঁকির তীব্র আশঙ্কা থেকে। বারবার দলের অভ্যন্তরে এবং গোয়েন্দা মহলে গুঞ্জন ছিল দেশে ফিরলে তিনি জীবনও খোয়াতে পারেন। নানা ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছিল, যা তাকে দেশে ফিরতে নিরুৎসাহিত করছিল। প্রশ্ন হলো, মামলা না থাকলে, সরকারের নিশ্চয়তা থাকলে এই অজানা ঝুঁকিটা আসছে কোথা থেকে? কেনই বা তার জীবন খোয়ানোর ভয়? মাঠের রাজনীতি এবং গোয়েন্দা মহলের ভেতরের খবর বলছে এই ষড়যন্ত্রের অদৃশ্য জাল বিছিয়েছে সেই পক্ষগুলো যারা আসলে তারেক রহমানের উত্থান চান না। দেশের ভেতরের এবং বাইরের বহু স্বার্থান্বেষী মহল আছে যারা জানে তারেক রহমানের ফেরা মানেই বিএনপির পুনর্জন্ম। তারা চেয়েছিল তিনি যেন প্রবাসেই নির্বাসিত থাকেন, যাতে দেশের রাজনীতিতে
একটি স্থায়ী নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয় এবং বিএনপি চিরতরে দুর্বল হয়ে পড়ে। তাই বারবার ছড়ানো হয়েছে নানা গুজব, তৈরি করা হয়েছে বিভ্রান্তি, যাতে তিনি ভীত হয়ে না ফেরেন এবং প্রবাসের জীবনকেই নিরাপদ মনে করেন। তারেক রহমান অবশেষে এই অজানা ষড়যন্ত্রের শঙ্কাকে উপেক্ষা করেই ফিরছেন। এর পেছনে কারণ একটাই, নিজের এবং দলের রাজনীতিকে টিকিয়ে রাখা। বিগত এক দশকের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, নেতৃত্বের অভাবে বিএনপি বারবার হোঁচট খেয়েছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও গৃহবন্দিত্বের পর দলের প্রধান চালিকা শক্তি ছিলেন তারেক রহমান। কিন্তু প্রবাস থেকে ভার্চুয়াল নেতৃত্ব এখন আর যথেষ্ট নয়। সম্ভবত এই কঠিন বাস্তবতাকে তিনি মেনে নিয়েছেন। সামনে আসছে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে দলকে স্রেফ চাঙ্গা করা নয়, বিস্ফোরক গতিতে জাগিয়ে তুলতে তারেক রহমানের সশরীরে উপস্থিতি অপরিহার্য, এমনটাই মত দিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারেক রহমানের ফেরা মানে স্থানীয় থেকে কেন্দ্রীয় সব স্তরের কর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সঞ্চার হবে। এই উদ্দীপনা দ্রুতই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার শক্তি যোগাবে। দেশের সাধারণ ভোটারদের মধ্যে একটি বড় অংশ দ্বিধায় ছিল বিএনপির ভবিষ্যৎ নেতা কে। তারেক রহমানের ফেরা এই দ্বিধা দূর করবে এবং তরুণ নেতৃত্বকে ভরসা করার সুযোগ দেবে। এই মুহূর্তে দ্রুত এবং সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন, যা দেশে থাকলে আরও কার্যকরভাবে করা সম্ভব। এই ফেরাটা শুধু একজন নেতার ফেরা নয়, এটা দেশের রাজনীতিতে দীর্ঘদিনের একটা রাজনৈতিক শূন্যতার সমাপ্তি ঘোষণা করতে চলেছে বলেও মত দিচ্ছেন বিশ্লেষকরা। ডাক্তার জুবাইদার দেশে অবস্থান এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতির খবর তারেক রহমানের ফেরার সিদ্ধান্তকে আরও বেশি দৃঢ় করেছে। বিএনপি এই বিষয়টিকে শুধু পারিবারিক মিলন হিসেবে না দেখে রাজনৈতিক আবেগের এক বিশাল শক্তি হিসেবেও দেখছে। সারা দেশের কর্মীদের কাছে এটি একটি বিশাল বার্তা, পরিবার ঐক্যবদ্ধ এবং তারা দেশের মাটিতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। দেশের কোটি কোটি মানুষের কাছে, বিশেষত যারা দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার মুক্তি এবং সুস্বাস্থ্য কামনা করে আসছেন, তাদের কাছে এই দৃশ্যটি একরকম অন্যরকম সাহস এবং প্রেরণা যোগাবে। যখন অসুস্থ মা চিকিৎসা নিচ্ছেন এবং দলের নেতাকর্মীরা আশার প্রহর গুনছেন, ঠিক তখন তারেক রহমানের দেশে ফেরাটা কেবল রাজনৈতিক চাল নয়, এটা নৈতিক সাহস এবং দায়িত্ববোধের উদাহরণ হিসেবে বিবেচিত হবে। নির্বাচনের আগে আগে এমন লাভজনক বিষয় আর হয় না। তবে তারেক রহমানের এই ফেরা যে শান্তিতে হবে না তা স্পষ্ট। ষড়যন্ত্রকারী মহল শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে পরিস্থিতি ঘোলাটে করতে। নানাভাবে তার নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হবে, যাতে তার আগমন নির্বিঘ্ন না হয়। কিন্তু তারেক রহমান এই ঝুঁকি নিয়েই এগিয়ে এসেছেন। তিনি জানেন এই মুহূর্তে ভয় পেলে চিরতরে রাজনীতি থেকে মুছে যেতে হতে পারে। তাই তিনি ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ সত্ত্বেও একটি বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত। যেন এটি এক চরম জুয়া। সফল হলে বিএনপি পুরো দেশের রাজনীতিতে নতুন প্রাণ পাবে, আর যদি ব্যর্থ হন তবে তারেক রহমানের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে। বিএনপি শিবির এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। তারা চায় তারেক রহমানের আগমন যেন ইতিহাসের পাতায় একটি অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকে। তারা প্রস্তুত হাজার হাজার মানুষের ঢল নামাতে, যাতে সরকার বা ষড়যন্ত্রকারীরা কোনো ধরনের অনভিপ্রেত ঘটনার ঘটাতে ভয় পায়। এখন অপেক্ষা কেবল সময়ের। 20 ডিসেম্বর নাগাদ তারেক রহমান দেশে ফিরলে দেশের রাজনীতিতে যে নতুন উত্তাপ শুরু হবে তা বদলে দেবে পুরো রাজনীতিটাই আদতে। তবে এই চাঙ্গা ভাব বিএনপি ধরে রেখে লাভের ফলন ঘরে তুলতে পারবে কিনা, আপাতত তার উত্তর সময়ের হাতে। জনাব তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, এটা নিয়েই কথা বলতে চাই। তার আগে আমি ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত জনাব ওসমান হাদির অবস্থানে কয়েকটা কথা একটু বলা দরকার। আমরা তার অস্ত্রোপচারের পর ঢাকা মেডিকেল কলেজে তাকে প্রাথমিক অস্ত্রোপচারের পর এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে একটু এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য। যতটুকু জানা গেছে তার বুলেট তার ব্রেইনের খুব মেজর অংশে ঢোকেনি, কিছু একটা অংশকে ছুঁয়ে বেরিয়ে গেছে। যদিও প্রচুর ব্লিডিং হয়েছে, ব্রেইন টিস্যু ড্যামেজড হয়েছে এবং উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন, এটাও ফ্যাক্ট। আমরা আশা করব, আমরা কামনা করব, আমরা আমাদের প্রার্থনা করব হাদি ফিরে আসবেন, হাদি ফিরে আসতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ প্রার্থনা, সর্বোচ্চ চেষ্টা তো চলছেই, এবং রাষ্ট্র প্রয়োজন হলে তাকে আর অ্যাম্বুলেন্সে যদি স্টেবল অবস্থা হয় বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে প্রয়োজন হলে সেখানে পাঠাতে হবে। উনি ফিরে আসবেন আমরা আশা করি। একটা অপ্রীতিকর ঘটনার ভিডিও আমাদের সামনে আসলো, সেটা হচ্ছে বিএনপি নেতা জনাব মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গিয়েছিলেন দেখতে হাদিকে। সেখানে ডাকসু নেত্রী, ডাকসুতে নির্বাচন করেছেন জুমা, তাকে দেখা গেল অত্যন্ত কঠোর এবং বাজে ভাষায় জনাব মির্জা আব্বাসকে বাধা দিচ্ছেন সেখানে যাওয়ার ক্ষেত্রে। মানে আমাদের কয়েকটা কথা একটু মনে রাখা দরকার। সেটা হচ্ছে মির্জা আব্বাস জনাব হাদির আসনেই নির্বাচন করছেন। মানে কেউ বলছেন এবং জামায়াতের দিক থেকে, ছাত্র শিবিরের দিক থেকে
অনেককেই জনাব মির্জা আব্বাসকে ব্লেম করে স্ট্যাটাস দিতে দেখা গেছে। মানে মির্জা আব্বাসের সমালোচনা কোন কোন দিকে করা যায়, কেউ কেউ যদি যৌক্তিক সমালোচনা থাকে করুন, কিন্তু মির্জা আব্বাস একজন স্টুপিড এবং উনি রাজনীতি বোঝেন না, এটা মনে করা ভুল হবে। জনাব ওসমান হাদি কি আসলে মির্জা আব্বাসের কোনো চ্যালেঞ্জ ছিলেন? একেবারেই না, একেবারেই না, প্রশ্নই আসে না। হাদি আদৌ ভালো কিছু করতেন না। আমরা তার রাজনীতি, তার প্রচারণা, এই জিনিসগুলোর দিকে দেখতে চাইছিলাম। বিশেষ করে প্রচারণা, তার ক্যাম্পেইন, তার ক্যাম্পেইনের জন্য জনগণের টাকা চাওয়া, ক্রাউড ফান্ডিং, এগুলো একটু দেখার জায়গা ছিল। তো তাহলে উনি হত্যা করবেন কেন? আর যদি কম্পিটিশনের পরিস্থিতি হয়ও এই হত্যার দায় তার দিকে যাবে, সেটা জেনে শুনেও তিনি হত্যা করবেন? উনি এত স্টুপিড না। মানে জামায়াত এবং শিবিরের একটা অংশ এবং জুমা সম্ভবত ইনকিলাব মঞ্চে ছিলেন একসময়, তাদের এই প্রবণতা, এই মানসিকতা অত্যন্ত নিন্দনীয়। আমি গতকালই একটা ভিডিওতে বলেছি যে আমরা নিজেদের মধ্যে যেন অন্তত কাদা ছোঁড়াছুড়িটা আপাতত না করি, কারণ এটা একটা বিরাট ঘটনা। ওসমান হাদিকে যখন টার্গেট করে কিলিং এর চেষ্টা করা গেছে, তখন কে সেফ থাকবে? সমন্বয়করা আছেন যাদের উপরে অনেকের ক্ষোভ আছে, বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতের কথা বলছি। নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রের কথা শোনা যায়, আমরা কিছুটা জানি, এই চেষ্টা আছে, এই চেষ্টা থাকবে। সুতরাং আমাদের মধ্যে এই ঘটনাগুলো যেন না হয়। আমরা আবারও বলছি, আশা করি হাদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এবার আসছি জনাব তারেক রহমানের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে। উনি 25 ডিসেম্বর দেশে ফিরবেন। আমি জানি না তারিখটা পূর্ব নির্ধারিত কিনা, হতে পারে এটা পূর্ব নির্ধারিত, হয়তো আরেকটু পরের দিকে তারা জানাতেন, কিন্তু জনাব হাদির আহত হওয়াটাই, গুলিবিদ্ধ হওয়াটাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি তাকে এই সিদ্ধান্তটা প্রকাশ করতে মোটিভেট করেছে। আর যদি পুরোপুরি চূড়ান্ত দিন নাও হয়ে থাকে, আমি ধারণা করি এটা এই ঘটনার কারণেই চূড়ান্ত দিনটা নির্ধারিত হয়েছে, সেটাও হতে পারে। এভরিথিং ইজ পসিবল, বাট অত্যন্ত স্মার্ট, ব্রিলিয়ান্ট একটা সিদ্ধান্ত। ইয়াস, আমি মনে করি 25 তারিখ তিনি আসলে, আমি 25 তারিখের ব্যাপারে আমার যেটা অনুমান সেটা হলো ছুটির দিন তিনি আসলে, যদি যখন তারিখ ঘোষণা করে আসবেন, ঢাকায় প্রচণ্ড জনসমাগম হওয়ার সম্ভাবনা আছে, নিশ্চিতভাবেই বলা যায়। সো জনগণের যাতে সমস্যা কম হয়, তাই এইটা যেহেতু ছুটির দিন, ক্রিসমাস, এই দিনটা একটা ভালো দিন এই বিবেচনায়। কিন্তু তিনি আসার সিদ্ধান্তটাকে আমি খুবই খুবই সিরিয়াসলি প্রশংসা করতে চাই, কারণ হাদির আহত হওয়ার সাথে সাথে নানানজন নানান কথা বলা শুরু করছেন। যারা তারেক রহমানও তো টার্গেট হতে পারেন, সমন্বয়কদের কথা বললাম। নির্বাচন কি অনিশ্চয়তার দিকে চলে গেল? নির্বাচন কি হবে? এই প্রশ্নগুলো ক্রমাগত যখন আসতে থাকবে, এটা আসতে পারতো। এবং আমি প্রায় বলি এই কথাটা, শেখ হাসিনার সময় বলতাম, ভয় যেমন সংক্রামক, সাহসও সংক্রামক। সো ভয় সংক্রমিত হওয়া শুরু হতে পারতো যে না, নির্বাচন তো হবে না মনে হয়। এবং আমি ধারণা করি এই ধরনের ঘটনারও দু একটা ঘটানোর চেষ্টা হতেও পারে। আমি জানি না তারা সফল হবেন কিনা। সরকার যদি এই ঘটনাটাকে খুব ভালো মতো ট্যাকল করতে পারে, অভিযুক্তদেরকে, আসামিদেরকে ধরতে পারে এবং দ্রুত বিচারের আওতায় দিতে পারে, তাহলে এই সম্ভাবনা কমিয়ে আনার সুযোগ হতে পারে। যাই হোক, এই সময় জনাব তারেক রহমান দেশে আসছেন। তিনি দেশে আসবেন কি আসবেন না, কেন আসবেন না, এটা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে। একটা সময় তার নিজের একটা স্ট্যাটাস খানিকটা তিনি নিজেকে বোঝাতে গিয়ে, খুব স্পষ্টভাবে না, কিন্তু কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেটা তার দেশে ফিরে আসাকে থেকে তাকে নিবৃত্ত করছে, ইঙ্গিত দিতে গিয়ে আরও বিতর্ক সেটা নিয়ে ট্রিগার্ড হয়েছে। শুধু তাই না, নোংরামি হয়েছে। তিনি কুসন্তান, কুপুত্র, তিনি তার মায়ের এই অসুস্থতায় ফিরছেন না দেশে, এরকম নানান রকম কথাবার্তায় ভরে গিয়েছিল। সো সব সমালোচনা, আলোচনা শেষ করে দিয়ে তিনি দেশে ফিরছেন। আমরা বোধ করি যে তার নির্বাচনের আগে, ইনফ্যাক্ট তার যে ক্যাম্পেইন সহ সবকিছু হবে, তার পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা হয়েছে, বুলেট প্রুফ গাড়ি আনার কথা আমরা জানি। এর বাইরেও সরকার নিশ্চয়ই এবার, বিশেষ করে ওসমান হাদির ঘটনার পর, তার উপরে কতটা ঝুঁকি আছে সেটা বোধ করে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা, আমরা এসএসএফ এর কথা বলছিলাম, এসএসএফ এর আইন অনুযায়ী যে কাউকে এই ধরনের ভেরি ইম্পর্টেন্ট পার্সন ঘোষণা করে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া সম্ভব, সেরকম কিছু দিয়ে হলেও সেটা দিতে হবে। ইনফ্যাক্ট ওনার সুস্থ থাকা, বেঁচে থাকা, ওনার কোনো হামলার শিকার না হওয়া, শুধু বিএনপি না, এই রাষ্ট্রের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, জনাব তারেক রহমানের এই সিদ্ধান্ততে এক্সপোজ করা খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। এবং আমি বিশ্বাস করি, অনেকেই বিশ্বাস করেন, তিনি যখন দেশে ফিরে আসবেন, বাংলাদেশের নির্বাচনের পথে যত বাধার চিন্তা বা বাধা তৈরি করার চিন্তা, নির্বাচনকে বানচাল করার চিন্তা যাদের আছে, সেগুলো শেষ হয়ে যাবে তা বলছি না, কিন্তু সেগুলো খুব বড় স্কেলে চাপে পড়বে, ধামাচাপা পড়বে, তারা ব্যাক ফুটে যাবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। তো যারা তারেক রহমান ফিরে আসুন, ফিরে এসে তিনি তার দলের নেতৃত্ব দিন, বাংলাদেশের ভবিষ্যতে একটা গণতান্ত্রিক সরকার গঠন করে সফলভাবে শেষ সরকারকে চালিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করানোর দায়িত্ব এই মুহূর্তে ওনার, একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব তার উপরে আছে। আমরা আশা করতে চাই, আমরা বিশ্বাস করতে চাই, সেই দায়িত্ব তিনি মোটা দাগে ভালোভাবে পালন করতে পারবেন। আসলে একটা ডিস্ট্রাক্টেড সিস্টেম শেখ হাসিনা যেটা ফেলে গেছেন, সেখানে থাকা তার দলেরও মধ্য থেকে তিনি শতভাগ দক্ষতা এবং সিনসিয়ারিটি এবং সততার সাথে তার প্রচুর লোকজনকে পাবেন কিনা, টিম পাবেন কিনা, অনেকগুলো যদি কিন্তু উপর তার সাফল্য নির্ভর করে, কিন্তু আমি আশা করতে চাই তিনি তার এই দায়িত্বে সফল হবেন।
বিএনপি বড় রাজনৈতিক দল এবং এই দলটার সাথে জোট তৈরির যে দরজাটা সেটা কেউ বন্ধ রাখে না, চেষ্টাটা করে এবং আলোচনাও হয় বিভিন্ন সময়, কখনো হয় না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলটার যখন বাংলাদেশে সফরে আসেন বা বাংলাদেশেই থাকবেন হয়তো একটা নির্দিষ্ট সময়, তো তখন আসলে কি মনে হয় নতুন কোনো জোটের সম্ভাবনা আপনি তো দেখেন কিনা রাজনীতিবিদ হিসেবে? যদিও এটা খুব আগাম বলা, কিন্তু তারপরেও মানুষের একটা আগ্রহের জায়গা থাকে। না ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি যখন আমাকে বিরতির সময় প্রশ্ন করেছিলেন, আমি চিন্তা করছিলাম জি, দার্শনিক নিটশের একটা বক্তব্য আছে যে কোন সাপ যদি নিজের খোলস না বদলায় জি। সাপ নাকি মরে যায়, আর কোন মানুষ তার যদি অবস্থান ঘটনার প্রেক্ষিতে নিজের মন বা নিজের যদি একটা ট্রান্সফরমেশন না ঘটে, সেই মনেরও কিন্তু মৃত্যু ঘটে। তার মানে তারেক রহমান তিনি দেশ থেকে বেরিয়ে যাওয়ার পরে 17 বছর পরে তিনি ফিরছেন। সম্ভবত তিনি যে অবস্থায় গিয়েছিলেন, এখন তিনি 17 বছর তিনি দেশের একটা প্রধান রাজনৈতিক দল, 17 বছর তারা সবচেয়ে জুলুম নিপীড়নের শিকার হয়েছেন। আমি প্রায় বলি আমাদের উপমহাদেশে খুব কম দলকেই এত জুলুম নিপীড়নের শিকার হতে হয়েছে, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, মামলা ইত্যাদি। এই দলটাকে তিনি বাস্তবে তিনি নেতৃত্ব দিয়েছেন দেশের বাইরে থেকে। এরকম উদাহরণ আছে বিশ্ব রাজনীতিতে। তো খুব বেশি এরকম 17 বছর ধরে অ্যাক্টিভলি, জীবন্ত, অর্গানিক্যালি একটা দলের একেবারে উপর থেকে গ্রাম তৃণমূল পর্যন্ত প্রতিটা ঘটনা জানা, বোঝা, নেতৃত্ব দেওয়া, এরকম উদাহরণ কিন্তু খুব বেশি নেই। সেদিকটা আমার মনে হয় তিনি একটা নতুন মানুষ হিসাবে নতুন কিছু চিন্তা, নতুন উপলব্ধি, এবং নিশ্চয় মানুষ আশা করবে এটা কেবলমাত্র বিএনপি না, আমি মনে করি যারা দেশের গণতন্ত্রকামী মানুষ নিশ্চয়ই সবার জন্য এটা একটা আশাবাদের জায়গা হবে। তিনি কেবল বিএনপিকে নেতৃত্ব দেবার তো প্রশ্ন আছে, বাংলাদেশে যে বৈরী রাজনৈতিক সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির একটা গুণগত উত্তরণের জন্য, যে আমার মধ্যে ভিন্নতা থাকতে পারে, দ্বিমত মত পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা বহুত্ববাদী সমাজে বিভিন্ন চিন্তা, মতাদর্শ, ভিন্নতার পরও একসাথে যে কাজ করা যায়, তিনি যদি এই সংস্কৃতিটা যদি সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, তাহলে তিনি ইতিহাসে বাংলাদেশের পরবর্তী যে ডেমোক্রেটিক ট্রানজিশন, গণতান্ত্রিক অভিযাত্রায় তিনি একটা কালজয়ী বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। এটা বোঝা যাবে তিনি আসার পরে, তার প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা, তার মেধা এবং ভিন্নমত থাকার পরে সবাইকে নিয়ে কাজ করার যে সংস্কৃতিটা, যেটা আমাদের এখানে প্রায় নাই বললে চলে। একটু আগে আপনি হাবিব ভাইকে প্রশ্ন করছিলেন না যে মির্জা আব্বাস আজকে যখন গেলেন ঢাকা মেডিকেল কলেজে, ধরুন আমি ঢাকায় থাকলে তো আমি ছুটে যেতাম, এবং সেখানে তেমনি আমাদের সংস্কৃতির মধ্যে কারো উত্তেজনা থাকতে পারে, কারো ভিন্নমত থাকতে পারে। একটা প্রবীণ এরকম একটা বয়স্ক নেতাকে আপনি সেটা একটা মত তৈরি করে, এটা কিন্তু অভ্যুত্থান পরবর্তীকালে আমাদের সংস্কৃতির এক ধরনের কিন্তু অবনমন কিন্তু হয়েছে। আমাদের মধ্যে অসহিষ্ণুতা, ভিন্নমত হলেই তাকে আপনি কিন্তু যথেচ্ছ তাকে আপনি ট্যাগ দিয়ে, তাকে আপনি এমনকি তার মান সম্মান, ইজ্জতের কথা না ভেবে এই সংস্কৃতি যদি আপনি বেরিয়ে আসতে না পারেন, তাহলে একটা ডেমোক্রেটিক সমাজে যে সহিংসতার প্রশ্ন, আপনার দ্বিমত থাকতে পারে। দীর্ঘ 17 বছর দেশের বাহিরে থেকে 17 বছর পরে দেশের মাটিতে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তারেক রহমানের এই দেশে ফেরা নিয়ে জনমনে নানা উত্তেজনা, উচ্ছ্বাস দেখা দিয়েছে। আগে থেকেই নানা গুঞ্জন ছিল, দেশে ফিরবে কি ফিরবে না, নানা আলোচনা হচ্ছিল, সমালোচনা হচ্ছিল, বিশ্লেষণ করছিল অনেকেই তারেক রহমান ফিরবে না, হয়তো দেশে ফিরতে পারবেন না। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছে 25 তারিখে তারেক রহমান, এবং দেশে ফিরে তিনি নির্বাচনী প্রচারণায়, নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন, এটাই জানানো হয়েছে বিএনপির তরফ থেকে। তারেক রহমান 25 ডিসেম্বর দেশে ফিরবে বলে এই বার্তাটি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুতরাং বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এবারে হয়তো সত্যি সত্যি দেশে ফিরবেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পর্বে তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার আগমনের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে। মির্জা ফখরুল এছাড়া আরও বলেন, দলের বিভিন্ন নেতাদের সঙ্গে আলোচনা ও আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের পরিপ্রেক্ষিতে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ফ্লাইট, নিরাপত্তা এবং রাজনৈতিক কর্মসূচি সংক্রান্ত
বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। এদিকে বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারেক রহমান দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।